হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায়ের কফি চাষ ও ভারতের কৃষির সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসি কফি চাষ। আফ্রিকার ইথিওপিয়ার কাফা অঞ্চলে প্রথম এই গাছের সন্ধান পাওয়া যায় বলেই এর নাম হয়েছে কফি। কফি একটি মৃদু উত্তেজক ও জনপ্রিয় পানীয় ফসল। কফি বাগিচা কৃষির অন্তর্গত। কফি চাষ প্রধানত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের দেশগুলোতেই প্রধানত এই কফি চাষ হয়ে থাকে। এই কফি চার ধরনের হয়ে থাকে। এক নম্বর দেখো আরবীয় কফি, 2 নম্বর রোবাস্টা কফি, 3 নম্বর লাইবেরীয় কফি, 4 নম্বর জামাইকা কফি। এই 4টি ভাগে ভাগ করা যায় কফিকে। বেশ, এখন দেখে নেব ভারতের কোথায় কফি গবেষণাগার অবস্থিত। কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত ভারতের কফি গবেষণাগার। কর্ণাটকের চিকমাগালুর হলো ভারতের কফি গবেষণা কেন্দ্র। বেশ, এখন আমরা দেখে নেব কফি চাষের অনুকূল পরিবেশগুলো কী কী, কোন পরিবেশে কফি চাষ ভালো হয়ে থাকে। কফি চাষের অনুকূল পরিবেশকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। প্রথমে আমরা জেনে নেব প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে। 1 নম্বর দেখো উষ্ণতা। বিভিন্ন উষ্ণতায় কফি চাষ হয়ে থাকে উচ্চতার পরিপ্রেক্ষিতে। বেশি উচ্চতায় 14 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কফি চাষ হয়ে থাকে এবং কম উচ্চতায় 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এই উষ্ণতায় কফি চাষ ভালো হয়ে থাকে। বেশ, পরের পয়েন্টটি দেখো বৃষ্টিপাত। কফি চাষের জন্য 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়, কারণ এই বৃষ্টিপাত কফির স্বাদ ও বর্ণের ক্ষেত্রে অতুলনীয়। 3 নম্বর পয়েন্ট দেখো আর্দ্রতা ও সূর্যকিরণ। কফির চারার বৃদ্ধি এবং কফির ফলন বৃদ্ধির ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় প্রচুর পরিমাণে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকা প্রয়োজন এবং কফি ফল পাকার সময় রৌদ্রঝলমল আবহাওয়ার প্রয়োজন হয়ে থাকে। বেশ, পরের পয়েন্টটি দেখো মাটি। কফি চাষের জন্য লাল দোআঁশ মাটি ও লাভাসৃষ্ট উর্বর মাটিতে প্রধানত এই কফি চাষ হয়ে থাকে। তাছাড়াও পটাশ ও হিউমাস সমৃদ্ধ মাটিতেও কফি চাষ হয়ে থাকে। নেক্সট পয়েন্ট দেখো ভূপরিস্থিতি। কফি চাষের জন্য উঁচু পাহাড় বা ঢালু জমিতে কফি চাষ প্রধানত ভালো হয়ে থাকে। তাছাড়াও 500 থেকে 1500 মিটার উচ্চতায় কফি চাষও ভালো হয়ে থাকে। বেশ, পরের পয়েন্টটি দেখো ছায়া প্রদানকারী বৃক্ষ। কফি চাষের ক্ষেত্রে কফি গাছের যে চারা বা কফি গাছ বেশি পরিমাণ সূর্যের আলো সহ্য করতে পারে না। তার জন্য কফি বাগিচার মাঝে মাঝে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগানো হয়, যাতে বেশি সূর্যের যে কিরণ, সেই সূর্যের কিরণ থেকে ছায়া প্রদানকারী বৃক্ষগুলি কফির গাছকে রক্ষা করতে পারে। তার জন্যই কিন্তু ছায়া প্রদানকারী বৃক্ষগুলি বাগিচার মাঝে মাঝে লাগানো হয়ে থাকে। বেশ, তাহলে প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে আমরা জানলাম। এখন আমরা জেনে নেব অর্থনৈতিক পরিবেশ সম্বন্ধে। 1 নম্বর দেখো শ্রমিক। কফি চাষের বাগান পরিচর্যা করা, কফি ফল তোলা এবং কফি ফল থেকে বীজ বের করে বীজ চূর্ণ করার ক্ষেত্রে সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে। বেশ, 2 নম্বর পয়েন্ট দেখো মূলধন। কফি গাছ প্রাথমিক অবস্থায় লাগানোর পর কয়েক বছর পর কফি গাছ থেকে ফলন পাওয়া যায়। তার জন্য কফি গাছের পরিচর্যা করা, শ্রমিকের বেতন দেওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে মূলধনের দরকার হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট দেখো পরিবহন। কফি চাষ যেহেতু বাণিজ্যিক ভিত্তিক,
তার জন্য কফি রপ্তানির জন্য সুলভ ও দ্রুত পরিবহনের মাধ্যম থাকা অবশ্যই প্রয়োজন। বেশ, তাহলে কফি চাষের যে অনুকূল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ সম্বন্ধে জানলাম। এখন আমরা জেনে নেব কফি চাষের উৎপাদক অঞ্চলগুলি সম্বন্ধে। ভারতে কফি চাষ প্রধানত বেশি হয়ে থাকে কর্ণাটকে। ভারতের কফি চাষের ক্ষেত্রে 1 নম্বর স্থান অধিকার করে কর্ণাটক, 2 নম্বর কেরল, 3 নম্বর তামিলনাড়ু। বেশ, এখন আমরা জেনে নেব ভারতীয় কৃষির সমস্যা সম্বন্ধে। তো ভারতের কৃষির প্রধানত, ভারত কৃষি প্রধান দেশ হলেও ভারতের কৃষির মধ্যে সমস্যা রয়েছে। 1 নম্বর দেখো, অত্যধিক প্রকৃতি নির্ভরতা। ভারতের যে কৃষি, সে কৃষির বেশিরভাগই মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। যে বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হয়ে থাকে সে বছর কৃষির যে ফলন, সেই ফলনের পরিমাণ কমতে থাকে, হেক্টর প্রতি উৎপাদন কমে যায়। সেই ক্ষেত্রে ভারতের কৃষির সমস্যার সম্মুখীন হয়ে থাকে। 2 নম্বর দেখো, উদ্বৃত্ত কম। ভারত যেহেতু সারা বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয়, এই এত পরিমাণ জনসংখ্যার চাহিদা অনুসারে ফসল উৎপাদন করতে গিয়ে দেখা যায় নিজেদের চাহিদা মেটানোর ক্ষেত্রে সেই ফসলগুলি লেগে যায়। তার ফলে বাড়তি ফসলের পরিমাণ থাকে না বললেই চলে, বা খুবই কম পরিমাণে থেকে থাকে। তাহলে সেই জনসংখ্যার চাহিদা অনুসারে সেই উপযুক্ত পরিমাণ ফসল ব্যবহার করার পর যে পরিমাণ অবশিষ্ট থাকে সেটা খুবই নগণ্য পরিমাণের, অর্থাৎ উদ্বৃত্তের পরিমাণ খুবই কম। পরের পয়েন্ট দেখো, খাদ্যশস্যের প্রাধান্য। ভারতের কৃষিতে প্রধানত খাদ্যশস্য বেশি পরিমাণে চাষ করা হয়ে থাকে। বাণিজ্যিক ফসল এর প্রাধান্য অনেক কম। সেই ক্ষেত্রে ভারতের কৃষির সমস্যার সম্মুখীন হয়েছে। পরের পয়েন্টটি দেখো, আঞ্চলিক বিশেষীকরণ। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল চাষ হয়ে থাকে। সেই ফসলগুলি সেই অঞ্চলের প্রধানত চাহিদা মেটানোর ক্ষেত্রেই সেই ফসল উৎপন্ন হয়ে থাকে। এই আঞ্চলিক বিশেষীকরণের জন্যও কিন্তু ভারতের কৃষির সমস্যার সম্মুখীন হয়। পরের পয়েন্টটি দেখো, বহু ফসল উৎপাদন। ভারতের কৃষিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়ে থাকে। বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হওয়ার জন্য সেই ফসল সেই অঞ্চলের ক্ষেত্রেই প্রধানত চাহিদা পূরণ হয়ে থাকে বা চাহিদা পূরণ করে থাকে। তার ফলে উদ্বৃত্ত থাকে না বললেই চলে, বা ফসলের হেক্টর প্রতি উৎপাদন অনেক কম। তার ফলে ফসল উৎপাদন লাভজনক হয় না বললেই চলে। এই সমস্যাগুলি ছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে, যেমন ভারতের কৃষি জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, পশুপালন, মৎস্য চাষ, অরণ্য সৃজন বা পক্ষী পালনের মতো কৃষি উদ্যোগের অভাব ভারতের কৃষিতে রয়েছে। তাছাড়াও মাথা পিছু কম উৎপাদন এবং বেড়ে চলা জনসংখ্যার চাপে ভারতীয় যে কৃষিতে, সে কৃষিতে বেকারত্ব বেশি। এই ধরনের সমস্যাগুলো ভারতের কৃষিতে এখনও রয়েছে। বেশ, এই সমস্যার পরিপ্রেক্ষিতে কিভাবে ভারতীয় কৃষির সমস্যার সমাধান করা যায়? সমাধান, এই যে পয়েন্টগুলো লেখা হয়েছে, এই পয়েন্টগুলোকে যদি পজিটিভ আকারে লেখা যায় তাহলে ভারতীয় কৃষির সমস্যার সমাধান করা সম্ভব বা লেখা যেতে পারে। 1 নম্বর দেখো, অত্যধিক প্রকৃতি নির্ভর। তো প্রকৃতির উপর নির্ভরতার পরিমাণটা কমাতে হবে। মৌসুমি বৃষ্টিপাত উপর নির্ভর করা হলেও জলসেচের উপর নির্ভর করতে হবে, জলসেচের পরিমাণ বাড়াতে হবে। তাহলে ভারতের কৃষির যে ফসল উৎপাদনের ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছিল বা হয়ে থাকে, জলসেচের পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তার
সময়গুলো বা বছরগুলোতেও জলসেচের মাধ্যমে কৃষির ফলনের পরিমাণটাকে বাড়ানো সম্ভব। 2 নম্বর দেখো, উদ্বৃত্ত কম। ভারতে কৃষির বিভিন্ন কারণবশত উদ্বৃত্ত বা বাড়তি ফসলের পরিমাণ খুবই কম থাকে, সেটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। জনসংখ্যার চাহিদা মেটানোর পর উপযুক্ত পরিমাণে যাতে ফসল থেকে থাকে তার জন্য উচ্চ ফলনশীল বা উন্নত ধরনের প্রযুক্তি বা কৃষি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে উদ্বৃত্ত ফসল বাড়ানো সম্ভব বা চেষ্টা করতে হবে, তবেই কিন্তু ভারতের কৃষি সমস্যার সমাধান করা সম্ভব। পরের পয়েন্টে দেখো, খাদ্যশস্যের প্রাধান্য। খাদ্যশস্যের প্রাধান্য দেওয়ার পাশাপাশি বাণিজ্যিক ফসল উৎপাদন করা দরকার। বাণিজ্যিক ফসল যদি উৎপাদন করা সম্ভব হয় তাহলে ভারতীয় কৃষির যে সমস্যা বা অর্থনৈতিক সমস্যা, ভারতীয় অর্থনৈতিক যে সমস্যা, সেই সমস্যা অনেকটাই দূরীকরণ হবে বলে মনে হয়। তাহলে বাণিজ্যিক ফসলের প্রতি প্রাধান্য দিতে হবে। পরের পয়েন্টটি দেখো, আঞ্চলিক বিশেষীকরণ। অঞ্চল ভেদে যে এক এক ধরনের এক এক রকমের শস্য উৎপাদন করা হয় সেটিকে দূরীকরণ করতে হবে। বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের পরিবর্তে সেখানকার প্রত্যেকটা অঞ্চলের মৃত্তিকা যদি ভালো করে গবেষণা করা সম্ভব হয় তাহলে সেই মৃত্তিকার পরিপ্রেক্ষিতে যদি একাধিক ফসল চাষ না করে গুটি কয়েক বা বাণিজ্যিক ভিত্তিক ফসল চাষ করা সম্ভব হয় তাহলে ভারতের কৃষির সমস্যার সমাধান হবে। পরের পয়েন্টটি দেখো, বহু ফসল উৎপাদন। বহু ফসলের উৎপাদনের পরিমাণটা কমাতে হবে। বহু ফসলের উৎপাদন প্রধানত বাণিজ্যিক ভিত্তিক উৎপাদনের পরিমাণটা বাড়াতে হবে, তার পাশাপাশি পশু পাখি মৎস্য চাষের পরিমাণটাও বাড়াতে হবে। তাহলে ভারতের কৃষির যে সমস্যা সেই সমস্যা অনেকটাই দূরীকরণ হওয়া সম্ভব। বেশ, আজকের ক্লাসটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাস কেমন লাগছে লাইক কমেন্ট দিয়ে জানিও। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।